আমন্ত্রণ প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। ইসরায়েলের দেয়া অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলার 9টি নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে বলে জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম। স্থানীয় সময় শনিবার ফেসবুকে দেয়া এক পোস্টে নিজের অবস্থানও নিশ্চিত করেন তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে জানা যায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2টি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন নেতানিয়াহু। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একের পর এক জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। এমনকি সব অধিকার কর্মীদেরও নিজেদের কবজায় রেখেছে তারা। তবে থেমে থাকেননি অভিযাত্রীরা। গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছেন অনেকে। শনিবার এক ফেসবুক পোস্টে দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম জানান, ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে। এসব যানে কোনো ত্রাণ সামগ্রী নেই, তবে ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে এগোচ্ছেন বলে জানান তিনি। কনসান্স নামের নৌযানটিতে অবস্থান করছেন শহীদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, কনসান্স নামের জাহাজটিতে 25টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন। এফএফসির সর্বশেষ এই মিশন গত বুধবার যাত্রা শুরু করে। এদিকে আটক অভিযাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গিভর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। এর মধ্যেই চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। তিউনিশিয়ায় নোঙ্গর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2টি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 8 ও 9 সেপ্টেম্বর আলাদাভাবে জাহাজ দুটিতে হামলা চালানো হয়। আফরিন মৌ, নিউজ 24। গাজার উদ্দেশ্যে রওনা হওয়া বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়ার সকলের অবস্থান ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার এক বিবৃতিতে এই কথা জানান তিনি। বিবৃতিতে তিনি শহীদুল আলমের সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতার প্রশংসা করেন এবং 2018 সালে শেখ হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে 107 দিন কারাভোগের কথাও তুলে ধরেন। শহীদুল আলম বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। গাজায় নির্বিচার হত্যা বন্ধে শহীদুল আলম সহ গাজামুখী নৌবহরের সকলের প্রতি বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থন ও সংহতি জ্ঞাপন করেছেন প্রধান উপদেষ্টা। গাজামুখী যাত্রা করা আলোকচিত্রী শহীদুল আলম সংহতির প্রতীক ও বিবেকের গর্জন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি আর ভবিষ্যতেও করবে না। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে ত্রাণ নিয়ে ভূমধ্য সাগরে ভাসছে ফ্রিডম ফ্লোটিলা। বিশ্বের বিভিন্ন দেশের মানবতা কর্মী, সাংবাদিকদের সাথে সেই কাফেলায় আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি। 24-এর গণঅভ্যুত্থানের সাহসের প্রতীক শহীদ আবু সাঈদের ছবি বুকে জড়িয়ে ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন শহীদুল। ভূমধ্য সাগরে বড় বড় ঢেউয়ের সাথে লড়াই করে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছে যায় তাদের জাহাজটি। পথে ছিল ইসরায়েলি নৌবাহিনীর বাধাও। টাইমে এসেছি, এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র জেলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। অবরুদ্ধ গাজায় শহীদুল আলমের যাত্রাকে সংহতি ও সাহসিকতার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি আরো বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। গাজার 17 বছরের অবরোধ ভাঙতে খাদ্য
ওষুধ ও শিশুদের খেলনা নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর যাত্রা শুরু করেছিল। কেননা আয়োজকদের মতে এই অবরোধ শুধু গাজাকে নয়, মানবতাকেও বন্দী করেছে। ঢাকার প্যালেস্টাইন অ্যাম্বাসি শহীদুল আলমের এই যাত্রাকে বাংলাদেশের গর্ব বলছে। আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। প্রয়োজন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। স্টুডেন্ট ভিসা এভিডেন্সিয়ারি ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে প্রথমবারের মতো লেভেল 1-এ অন্তর্ভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে এখন বাংলাদেশিরা তুলনামূলক কম খরচে এবং দ্রুত ও সহজ কয়েকটি ধাপেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এতে খুশি আগ্রহী বাংলাদেশিরা। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি সহ ভিনদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্য অস্ট্রেলিয়া। এই অবস্থায় ভারত চীনকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল 1-এ উন্নীত হল বাংলাদেশ। এতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশি শিক্ষার্থীদের। ভিসা আগের চেয়ে সহজ, দ্রুত ও কম খরচে হবে। সেই সঙ্গে স্পন্সরশিপের জটিলতা কমবে এবং টিউশন ফিও থাকবে নিয়ন্ত্রণে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 30 সেপ্টেম্বর 2025 বা তারপর থেকে জমা দেয়া সব স্টুডেন্ট ভিসা আবেদনেই এই নতুন নিয়ম কার্যকর হবে। 2018 সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের অ্যাসেসমেন্ট লেভেলের তৃতীয় ধাপে অবস্থান করছিল বাংলাদেশ, যার জেরে নানা জটিলতার মুখোমুখি হতেন শিক্ষার্থীরা। তবে অস্ট্রেলিয়ার অবস্থান বদলে খুশি আগ্রহী বাংলাদেশিরা। লেভেল 1-এ বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত ও চীনও রয়েছে লেভেল 2-তে। 3 নম্বরে আছে ফিলিপাইন ও পাকিস্তান। আসমাতুলি, নিউজ 24। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান। বাংলার মাটিতেই সরাসরি জাপানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শেষে সফল প্রার্থীরা বিনা খরচে পাড়ি জমাতে পারবেন উদীয়মান সূর্যের দেশে। এ লক্ষ্যে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরের 4 মাসে জনশক্তি রপ্তানির এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কতটুকু প্রস্তুতি নিল বাংলাদেশ, সেই খবর জানব মাহমুদ হাসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। অর্থনৈতিক সমৃদ্ধির দেশ জাপান, যেখানে দক্ষ কর্মী নিয়োগে রয়েছে কঠোরতা, একই সাথে উচ্চ মানদণ্ড। এবার বাংলাদেশের কর্মীরা পাচ্ছেন বিনামূল্যে সেই বাজারে প্রবেশের সুবর্ণ সুযোগ। সাম্প্রতিক জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হয় 2টি সমঝোতা স্মারক। এর আওতায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে জাপানে বিনা খরচে 1 লাখ কর্মী নেয়ার কথা রয়েছে। সমঝোতা স্বাক্ষরের 4 মাসে স্বল্প আকারে ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি নরসিংদীর মনোহরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তবে শর্ত হচ্ছে ভাষা শিক্ষার 0 লেভেল থেকে উন্নতির পরই জাপানি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হবে। এমনকি স্পেসিফাইড স্কিল ওয়ার্কার টেস্টে উত্তীর্ণরাই বিনা খরচে যেতে পারবেন জাপানে। জাপানিজ নেটিভ টিচার দিয়ে ক্লাস নেওয়ার জন্য মিনিমাম N4 লেভেল পর্যন্ত আসতে হবে। N4 হওয়ার পরে তারপরে জাপানিজ টিচার আমরা দিতে পারবো, যাদের নেটিভ টিচার দিতে পারবো, যাদের কথা ওরা কিছুটা হলেও বুঝতে পারবে। এখন ওরা সেরকম ভাবে শুরু করে নাই। আমাদের ওই বিএ মেট্রিক টিচার দেয়া ওরা মাঝে মাঝে একটু তদারকি করে আপনার এই ক্লাস করাইতেছে। জনশক্তি রপ্তানির এ সুযোগ কাজে লাগাতে চান রাজধানীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো। চলছে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি জাপানিজ ভাষা শিক্ষার তোড়জোড়। আগে জাপানি ভাষা শিখতে হবে, এই জন্য আমরা বিকেটিটিসিতে জাপানি ভাষা শিখতেছি। প্রযুক্তি নির্ভর ট্রেনিং সেন্টার করা প্রয়োজন। এসএসডব্লিউতে এখান থেকে যতটা আমাদের স্যারেরা প্রয়োজন আমাদেরকে পড়াচ্ছে বা ট্রেনিং দিচ্ছে। যতটুকু আছে তার মধ্যে সিট সংখ্যাটা বাড়ানো উচিত, শিক্ষক সংখ্যাও বাড়ানো উচিত। বিশ্লেষকদের মতে 5 বছরে 1 লাখ কর্মীকে দক্ষ করে তোলার চ্যালেঞ্জটাই বিশাল। হিসেব অনুযায়ী বছরে অন্তত 20,000 কর্মী পাঠানোর যে সুযোগ রয়েছে তার খুব নগণ্য অংশকেই প্রশিক্ষিত করার সক্ষমতা রয়েছে। তাই ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। আমরা এখনো প্রস্তুত না, কারণ জাপান, কোরিয়া তারা যে কোটা দিয়েছে তারা বাংলাদেশে, সেই কোটাই আমরা ফিল আপ করতে পারতেছি না। তাহলে আমরা আইডেন্টিফাই আমাদের প্রবলেমটা কোথায়? কারণ আমাদের প্রবলেমটা হচ্ছে এইসব দেশে যাওয়ার মূল সত্যই হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমাদের এডুকেশন পরিষদ অবশ্যই কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ভিন্ন ভাষা শেখার জন্য গুরুত্ব দিতে হবে আমাদেরকে। প্রশিক্ষণ ব্যবস্থাগুলো আছে কিন্তু সেগুলো যুগোপযোগী বা বিদেশের জন্য তৈরি না। জাপানের সাথে আমরা আগেভাগেই একটা আলোচনা করে একটা সমঝোতা স্মারকে এসে গেলাম,
কিন্তু সেটা বাস্তবায়নের জন্য আমার কোনো ব্যবস্থাপনা কিন্তু আসলে নাই। বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের শ্রমবাজার শুধু কর্মসংস্থানের সুযোগই নয়, বরং বিশ্বমানের দক্ষতা অর্জনের নতুন এক জানালা খুলেছে। এখন এইটাই চ্যালেঞ্জ, এই সুযোগকে কাজে লাগিয়ে নির্ধারিত 1 লাখ কর্মীকে ঠিক কতটুকু আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে পারে বাংলাদেশ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিএনপিকে শক্তিশালী করার জন্য প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত 17 বছরের লড়াইয়ের এই পর্যায়ে বাংলাদেশের প্রয়োজন অভিজ্ঞ রাজনৈতিক দলের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা। দীর্ঘ প্রায় 16-17 বছরের যে লড়াই, এই দীর্ঘ সময়ের যে আন্দোলন সংগ্রাম, এই দীর্ঘ সময়ের যে ত্যাগ তিতিক্ষা, এই দীর্ঘ সময়ে আপনাদের যে অবদান, এর সবকিছুর একটা চূড়ান্ত পর্যায়ে আমরা এসে গেছি। ভোটের দিন যাতে কেউ বিদেশে থেকে অথবা কেউ বাইরে থেকে যাতে ভোট দিতে পারে, সেই ব্যাপারে আপনারা সকলকে সহযোগিতা করবেন। যুক্তরাজ্য বিএনপি পরিবারের সদস্য জিয়াউল ইসলাম জিয়ার সঙ্গে ব্রিটেনে বসবাসরত সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসী নেতাকর্মীরা জিয়াউল ইসলাম জিয়াকে স্বাগত জানিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরেন। এ সময় জিয়ার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাবেক ছাত্রনেতা জাকির আহমেদের সভাপতিত্বে ও শহীদুল ইসলাম মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আবু বকর ফয়েজি সুমন, সেলিম আহমদ, তোফায়েল বাসিত তপু, সালে গজনবী, মহানুজ্জামান চৌধুরী, সুজাত আহমদ তপু, শেখ মুমিত আহমদ সহ আরও অনেকে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকেট লটারিতে গ্র্যান্ড প্রাইজের 2 কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি এক ট্যাক্সি চালক। বাংলাদেশি মুদ্রায় যা 66 কোটি টাকা। লটারি জিতে কোটিপতি বনে যাওয়া প্রবাসী বাংলাদেশির নাম হারুন সর্দার। শুক্রবার এমন তথ্য জানিয়েছে খালিজ টাইমস। জানায়, সেপ্টেম্বর মাসের গ্র্যান্ড প্রাইজের ড্র অনুষ্ঠিত হয়েছে, আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে 44 বছর বয়সী হারুন সর্দারের। গত 14 সেপ্টেম্বর টিকিটটি কিনেছিলেন হারুন সর্দার। 2009 সালে আরব আমিরাত যান হারুন। 15 বছর ধরে দেশটির শারজায় আছেন তিনি, সেখানে ট্যাক্সি চালান। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, তারাই পরবাস থেকে নীরবে দেশ গড়ার অর্থনৈতিক যুদ্ধে অবদান রেখে যাচ্ছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ওলামা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতে দলটির মনোনীত প্রার্থীর পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান জানান তিনি। মাওলানা আসাবউদ্দিনের সভাপতিত্বে ও ফয়েজ আহমেদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান। ফ্রান্সে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানী প্যারিস সহ ইল দে ফ্রান্সের 18টি স্থানে পালিত হয়েছে এবারের দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপগুলোতে ছিল শত শত মানুষের উপচে পড়া ভিড়। শুধু সনাতন সম্প্রদায় নয়, বিভিন্ন ধর্মের মানুষ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আনন্দ উৎসবে শরিক হন। আনুষ্ঠানিকতা, নান্দনিকতা ও উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। দেবী দুর্গার চক্ষুদান, আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান, পুষ্পমাল্য, চন্দন ও ধূপ দিয়ে পূজার আচার সম্পন্ন হয়। পাশাপাশি মণ্ডপগুলোতে ছিল ভক্তিমূলক গান, আরতি এবং নানা সাংস্কৃতিক আয়োজন। আমরা মা দুর্গার কাছে শুধু একটা মাত্র কামনা করি, যাতে পৃথিবীতে শান্তি বর্ষিত হয়, অশান্তি দূর হয়, অসুর শক্তির বিনাশ ঘটে, এই আকাঙ্ক্ষা রেখে এইবার আমরা মার পদতলে আমরা অঞ্জলি দিয়েছি। সৌদি প্রবাসীদের ব্যস্ত ও কর্মময় জীবনে একটু আনন্দের ছোঁয়া দিতে গানে গানে আর নাচের ছন্দে জেদ্দায় অনুষ্ঠিত হলো আনন্দ উৎসব।
সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও ইনভেস্টর আইকে উজ্জ্বলের উদ্যোগে জেদ্দায় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুল্লাহ আল মিলন, রিপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল, ইনভেস্টর সালাউদ্দিন, আমিনুল ইসলাম সহ জেদ্দার স্বনামধন্য ব্যবসায়ী, ইনভেস্টর, সামাজিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক সাংবাদিক নেতৃবৃন্দ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কুয়েতে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ী এবং বাংলাদেশ সমরিত হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে কুয়েতে একটি হাসপাতাল নির্মাণ নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওল্ড সুক সালমিয়া মিক্স ইয়াকি জাপানিজ রেস্টুরেন্টে সভার আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত। বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মোকাই আলীর সভাপতিত্বে সভায় কুয়েতে বাংলাদেশ নামে হাসপাতাল প্রতিষ্ঠায় অর্থ যোগান, আইনি সহায়তা, পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত দেন সুধী প্রবাসীরা। ইমাদুল ইসলাম ও আকবর হোসেনের যৌথ পরিচালনায় সভায় হাসপাতাল প্রতিষ্ঠায় শেয়ার কিনতে ইচ্ছুক প্রবাসীদের আহ্বান জানানো হয়। দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। নিউজ 24-কে সাক্ষাৎকারে এই কথা জানলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তার মতে পিআর ইস্যুতে বিএনপি জামাতের মতানৈক্য কমে আসায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো দ্বিধা নেই। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত সরকার। কিছু দাবি থাকলেও ভোটের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি জামায়াত সহ জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তি। এর মধ্যে পিআর পদ্ধতি ও নির্বাচনের আগে জুলাই সনদের দাবি জানাচ্ছে জামায়াত ও এনসিপি। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য কমে আসছে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো দ্বিধা নেই। এখন একটু বেটার হয়েছে, কিন্তু রাজনীতিতে কিছুটা ছিল, এখন তো ইলেকশন নিয়ে কিন্তু কোনো আর ইচ্ছা নাই। পিআরআই বলছে তো পিআরআই হয়তো আপার হাউসে হইতে পারতো, কিন্তু এখন আপার হাউসটা এখন তো এই সমস্ত করা ডিফিকাল্ট হবে। লোয়ার হাউসে পিআরআই তো বিএনপিও রাজি হবে না, জামাত ইসলামের নির্বাচন, ছাত্ররা এখন নির্বাচন করতে চায়, এবং নির্বাচন না হলে আসলে কিন্তু আর কত কারা আমাদের কারিগরা শুনে আমরা অনেকটা দুর্গটা রক্ষা করার মতো। এই সেন্সে আমি মনে করি যে নির্বাচনটা আনসার্টেন এখন না। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে বলেও আশা অর্থ উপদেষ্টার। আর প্রিপারেশন কিন্তু মোটামুটি ইলেকশন কমিশন কিন্তু কোয়াইট অ্যাক্টিভ। তারা যা যা একটা এক্সারসাইজ করে, দু একটা ডেলিমিটেশনের এই ভাঙ্গা, তারপর রংপুর না কোথাও, ওগুলো সলভ করে দিকে ভাগ করেছে, আবার ইসে করবে। আইন শৃঙ্খলা তো ঠিক হবে, মোটামুটি আইন শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট, কারণ এখানে আর্মির একটা মেজর রোল। এদিকে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ক্রয়সীমার বাইরে নিত্যপণ্য সহ সব জিনিসের দাম। এজন্য সিন্ডিকেট, রাজনীতি ও চাঁদাবাজিকে দায়ী করলেন অর্থ উপদেষ্টা। বলেন, নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান তারা। চাঁদাবাজিতে মানে সিন্ডিকেটটা সবাই নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। যারা চলে গেছে তাদের লোকজন আছে, তো তারা দোকানপাটে ওরাও বলে যে আছে, তারা ঘোরাঘুরি করে, ভাগাভাগি করে। তো এই জিনিসটা কিন্তু ইট ইজ বেসিক্যালি সলিউশন অফ দ্য পলিটিক্যাল, এবং রাজনীতিটা ভালো হলে আমরা আশা করছি নিজের গভর্নমেন্ট এটাকে ভাঙতে পারবে, কিন্তু তাদেরকে আমরা ভাঙতে পারছি না। আমাদের কথা শুনবে নাকি? আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট। বাজার ব্যবস্থাপনা নয়, এই অবস্থার জন্য সিন্ডিকেট, রাজনীতি ও চাঁদাবাজিকে দায়ী করলেন অর্থনীতিবিদ ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পৃথিবীর কোনো দেশে তো এরকম অ্যাডভান্স কান্ট্রিতে দোকানপাটে গিয়ে কিন্তু চাঁদা তোলে না। এটা তো আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ আছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচন বিলম্বিত বা বানচাল হলে ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে, এমন শঙ্কা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভির অভিযোগ, প্রশাসনে ধর্মভিত্তিক একটি দলের অনুগতদের বসানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে জামায়াত সহ কয়েকটি দল। এর মধ্যে অক্টোবরে 12 দিনের কর্মসূচি পালন করছে তারা।
পিআরের মতো জটিল বিষয় তুলে দলগুলোর এমন আন্দোলনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এনডিপির 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সে কথা আবারও স্মরণ করিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন বানচাল হলে দেশের গণতন্ত্র আবারও হোঁচট খাবে। বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে, আবার ফেসিবাদের উৎপত্তি হবে আবার, এবং পতিত ফেসিবাদ সুযোগ পাবে আবার। সুতরাং সেটাকে আমরা চাইতে পারি? অবশ্যই না। বাংলাদেশে যদি নির্বাচন বানচাল হয় তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে। সেটাকে আমরা চাই? যদি না চাই, এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি, আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি। জুলাই সনদের সংবিধান সংশোধন ছাড়া বাকি প্রস্তাবগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে সব দল একমত হয়েছে বলে জানান তিনি। বলেন, আইনি প্রক্রিয়া ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়। আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যেই নজিরটা আগামী 2 বছর পরে 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। এদিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনে বসানো হচ্ছে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।